হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যেখানে আমি আপনাদের সাথে এমন কিছু ভৌতিক ঘটনা শেয়ার করি যে ঘটনাগুলো বাস্তব জীবনে কারোর না কারোর সাথে ঘটেছে। তবে আজকের গল্পটি শুরু করার আগে এটা বলে রাখা দরকার যে এই চ্যানেলে আমি কোনো রকম অন্ধবিশ্বাস বা অলৌকিক ঘটনাকে প্রমোট করি না, কারণ এই ঘটনাগুলোর সত্যতা যাচাই করা সম্ভব নয়। তাই আশা করব গল্পগুলোকে নিছকই এন্টারটেনমেন্টের বিষয়বস্তু হিসেবে গ্রহণ করবেন এবং এর গা ছমছমে ব্যাপারটাকে উপভোগ করবেন। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস জাম্প ইনটু টুডেজ স্টোরি। আজকের যে গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা একদিনে বা এক মুহূর্তে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা নয়। এই ঘটনাগুলো এক বিবাহিত কাপল 1.5 বছর ধরে বিভিন্ন রকমভাবে অনুভব করেছিল। যে কাপলদের সাথে এই ঘটনাগুলো ঘটেছিল তারা আমার খুব কাছের বন্ধু। আমি আমার এই বন্ধুর কাছ থেকেই তাদের এই অভিজ্ঞতার কথা শুনেছি। তবে যেহেতু ঘটনার স্থান, কাল, পাত্র সবই বর্তমান এবং খুব বেশি দিনের পুরনো ঘটনা নয়, তাই আমি এখানে ওই কাপলদের নাম গোপন রাখব। তবে গল্পের সুবিধার্থে আমার বন্ধুকে আমি এখানে রবি ও তার ওয়াইফকে রিয়া বলে সম্বোধন করব। রবির বাড়ি আসানসোল এলাকায় হলেও চাকরির সূত্রে ওকে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে বেড়াতে হতো। কখনো কখনো পোস্টিং লম্বা সময়ের জন্য থাকতো, আবার কখনো কখনো শর্ট পিরিয়ডের জন্য ওকে বিভিন্ন জায়গায় পাঠানো হতো। তাই ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় ওকে মাঝে মধ্যেই ঘর ভাড়া করে থাকতে হতো। এরকমই বছরখানেক আগের কথা, যখন রবির পোস্টিং হয়েছিল বীরভূম ডিস্ট্রিক্টে। লম্বা সময়ের জন্য থাকতে হবে দেখে রবি এবং রিয়া ঠিক করলো যে ওই শহরেই তারা একটি ঘর ভাড়া নিয়ে থাকবে। তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ঘর ভাড়ার অ্যাড দেখে একটা পছন্দসই বাড়িও ওরা পেয়ে গেল। যেদিন ওরা প্রথম ওই বাড়িটা দেখতে গেছিল সেদিন এক দেখাতেই বাড়িটা তাদের পছন্দ হয়ে গিয়েছিল। এটা ছিল ওই শহরের জনবসতির মধ্যে 3 তলা একটি বাড়ি। গ্রাউন্ড ফ্লোরে ল্যান্ডলর্ড তার ফ্যামিলি নিয়ে থাকতো। ফার্স্ট ফ্লোরে অন্য একটি ফ্যামিলি কয়েক বছর ধরে ভাড়া থাকতো। আর সেই সময় সেকেন্ড ফ্লোর অর্থাৎ 3 তলা ফাঁকা ছিল, যেখানে ওদের থাকতে হবে। ঘর দেখে পছন্দ হয়ে যাওয়ার পরে ওরা যখন বাড়ি ফিরছিল, রবি আশেপাশে কয়েকজনের কাছ থেকে ওই বাড়ির সম্বন্ধে একটু ফিডব্যাক নেওয়ার চেষ্টা করছিল। তাদের মধ্যে থেকে কয়েকজন জানালো যে এই বাড়িওয়ালা খুবই ভালো, আপনাদের কোনো অসুবিধা হবে না। তবে 3 তলায় যে সমস্ত ভাড়াটিয়ারা এর আগে থাকতো তারা বেশি দিন ওই বাড়িতে টিকতে পারে না। এই কথাটা শুনে রিয়া এবং রবি খুব একটা মাথা ঘামায়নি, কারণ ওরা ভেবেছিল 3 তলায় যেহেতু গরমের ভাবটা একটু বেশি থাকে, তাই জন্য কোনো ভাড়াটিয়াই বেশি দিন টিকতে পারে না। কয়েকদিনের মধ্যেই ওরা ওদের ঘরের সমস্ত জিনিসপত্র নিয়ে ওই বাড়িতে শিফট করে গেল। তখনও ওদের কোনো আইডিয়া ছিল না যে আগামী দিনে ওদের সাথে কি কি ঘটনা ঘটতে চলেছে। রবির বোনের শ্বশুরবাড়ি ওই শহরেই ছিল, তাই যেদিন ওরা ওই বাড়িতে শিফট করছিল, রবির বোন জামাই এবং বোন দুজনে এসেছিল ওদেরকে শিফটিংয়ে হেল্প করতে। সারাদিন প্রচণ্ড খাটাখাটনির পর যখন ওরা মোটামুটি ঘরটাকে গুছিয়ে নিয়েছিল এবং বিছানায় শুয়ে একটু রেস্ট নিচ্ছিল, তখন প্রায় সন্ধে হয়ে গেছিল। ওরা সবাই খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই রেস্ট নিতে নিতে নিজেদের মধ্যে গল্প করছিল। কিন্তু হঠাৎ করেই
একটা অদ্ভুত শব্দে ওরা সবাই চমকে উঠল। আওয়াজটা শুনে মনে হচ্ছিল ওদের বাড়ির ছাদে কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে। তাই ব্যাপারটাকে বোঝার জন্য রবি বিছানা ছেড়ে উঠল। তারপরে সিঁড়ির দিকে এগিয়ে গেল, কিন্তু সিঁড়িতে উঠে দেখতে পেল ছাদের দরজা ভেতর দিক থেকে বন্ধ। আরো কিছুটা কৌতূহলী হয়ে ও এবার ছাদের দরজাটা খুলল, কিন্তু অদ্ভুত, খোলার পরে ছাদেও কাউকে দেখতে পেল না। ঘটনাটাকে তেমন সিরিয়াসলি না নিয়ে ও আবার নিচে ফিরে এলো। নিচে আসার পরে ও যখন সবাইকে বলল, সবার রিয়াকশনটাও সেই একই ছিল, কেউ সেরকম গুরুত্বই দিল না। তারপর আবার ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে শুরু করলো। ওরা তখন এটাই ভেবে নিয়েছিল যে নতুন জায়গা, প্রথম দিন, তাই হয়তো বাইরের কোনো আওয়াজ শুনে ওরা এরকমই কোনো একটা ভুল ভেবে নিয়েছিল। তো যাই হোক, এভাবেই ওরা একটার পর একটা দিন ওই বাড়িতে কাটাতে শুরু করলো। প্রথম আর কোনো অসুবিধা কিন্তু ওদের হয়নি। এর মধ্যে বেশ কয়েকবার ওরা ওদের বাড়ি অর্থাৎ আসানসোলে এবং রিয়ার বাপের বাড়ি কলকাতাতে ঘুরতে এসেছিল। তারপর আবার ফিরে গিয়ে ওই ভাড়া বাড়িতে থাকতে শুরু করলো। মাসখানেক নিশ্চিন্তে কাটানোর পরে হঠাৎ করেই বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ওদের সাথে আবার ঘটতে শুরু করলো। একদিন ছুটির দিনে দুপুরবেলা রবি আর রিয়া ভিতরের ঘরে বসে খাবার খাচ্ছিল। হঠাৎ করেই ওরা রান্নাঘরে বাসনপত্র পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেয়ে লাফিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। রান্নাঘরে এসে এদিক ওদিক খুঁজতে লাগলো যে কোথায় বাসনপত্র পড়েছে, কিন্তু অনেক খোঁজার পরেও একটা বাসনও মাটিতে পড়ে থাকতে ওরা দেখতে পেল না। ওরা কিছুতেই বুঝে উঠতে পারল না যে ঘটনাটা কি ঘটেছিল। এরপর থেকে এরকম ধরনের অস্বাভাবিক ঘটনা ওদের সাথে আরো অনেকবার ঘটতে লাগলো। কখনো কখনো রান্নাঘর থেকে কাঁচ ভাঙার আওয়াজ আসতো, কখনো কখনো বাথরুম থেকে শাওয়ার চলার আওয়াজ শুরু হতো, আবার কখনো কখনো পাশের ঘরে হঠাৎ করেই ফ্যান চলতে শুরু করে দিত, কিন্তু পাশের ঘরে গিয়ে দেখা যেত ফ্যান বন্ধই আছে। একদিন রবি অফিসের কাজে বাইকে করে শহর থেকে কিছুটা দূরে গিয়েছিল, তাই সারাদিন রিয়া ঘরে একাই ছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে যখন ও শোবার ঘরে একটু রেস্ট নিচ্ছিল, তখন ও হঠাৎ করে অনুভব করলো যে বাইরের ঘরে অর্থাৎ ড্রয়িং রুমে কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে। হঠাৎ করেই বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে এলো রিয়ার। অনেক সাহস সঞ্চয় করে ধীরে ধীরে বিছানা থেকে উঠে ও যখন ড্রয়িং রুমের দরজার সামনে এসে পৌঁছলো, ও দেখলো ঘরের ভেতর কেউ নেই। এবারও রিয়া ভাবলো তার নিশ্চয়ই কোনো মনের ভুল হচ্ছে, তাই রবি যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরল, এই ঘটনাটা রবিকে আর ও জানায়নি। কিন্তু সেদিন রাত্রেবেলা যখন দুজন শোবার ঘরে ঘুমোচ্ছিল, সেই একই অনুভূতি ওরা দুজনেই অনুভব করলো যে ড্রয়িং রুমে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। একই রকমভাবে যখন ওরা ড্রয়িং রুমে চেক করতে গেল, তখন গিয়ে দেখলো কেউ নেই। এই ঘটনাগুলোর পর ওরা খুব কনফিউজড হয়ে যাচ্ছিল যে ব্যাপারটা কি ঘটছে। এরকম একের পর এক অদ্ভুত অদ্ভুত ক্রিপি ইনসিডেন্ট ঘটে যাচ্ছে ওদের সাথে। তারপরে আবার এরকমও ভাবলো যে যেহেতু ওরা 3 তলায় থাকে এবং প্রচন্ড পরিমাণে হাওয়া আসে ঘরের ভেতরে,
তাই এই ধরনের অনুভূতিগুলো ওদের মনের মধ্যে আসছিল, কিন্তু ওরা জানতোই না এই ধারণাটাই ওদের ভুল ছিল। এরকম প্রচুর ছোট ছোট ঘটনা ওরা একের পর এক ইগনোর করে যাচ্ছিল। কখনো কখনো সমস্ত কিছু ঠিক থাকে, আবার কখনো কখনো একের পর এক এই সমস্ত ঘটনাগুলো ওদের সামনে আসতে থাকে। একবার কাজের সূত্রে রবিকে বেশ কিছুটা দূরে বাইকে করে যেতে হয়েছিল। ফেরার সময় ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওর। সেবার প্রচণ্ড পরিমাণে চোট পেয়েছিল পায়ে, পায়ের হাড় ভেঙে গেছিল এবং সারা শরীরে প্রচণ্ড ব্যথা ছিল। রিয়াও খুব ঘাবড়ে গেছিল রবির এই অবস্থা দেখে। বাড়িতে থেকেই চিকিৎসা হচ্ছিল রবির। সকাল বিকেল দুবেলা একটা হাই ডোজের ইঞ্জেকশন ওকে পুশ করতে হতো। এই ইঞ্জেকশনটা নেওয়ার পরে রবি বিছানা ছেড়ে একদমই উঠতে পারত না। উঠলেই ওর মাথা ঘুরত এবং শরীরে প্রচণ্ড পরিমাণে অস্বস্তি হতো। একে পায়ের অবস্থা খুব খারাপ, তার মধ্যে ইঞ্জেকশনের ডোজের জন্য ও যেহেতু ঠিকমতো চলাফেরা করতে পারতো না, তাই বেশিরভাগ টাইমে ও বিছানাতে শুয়েই রেস্ট করত। রবির জামাইবাবু একদিন বাড়িতে এসে সমস্ত ওষুধপত্র একবারে কিনে রিয়ার হাতে দিয়ে যায়, যাতে রিয়াকে বারে বারে একা একা বাইরে না বেরোতে হয়। রিয়া সমস্ত ওষুধগুলোকে একটা বক্সের মধ্যে রেখে কাবার্ডের মধ্যে গুছিয়ে রাখত। একদিন সন্ধ্যাবেলা যে ভদ্রলোক রবিকে ইঞ্জেকশন দিতে আসতো, তিনি এলে রিয়া যায় পাশের ঘর থেকে ওষুধগুলো নিয়ে আসতে। পাশের ঘরে গিয়ে যে কাণ্ড সে দেখে, তাতে সে প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায়। ওষুধের বাক্সটা বিছানার ওপরে কাত হয়ে পড়ে রয়েছে এবং সমস্ত ওষুধ বিছানার এদিক থেকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রচণ্ড পরিমাণে ঘাবড়ে গেছিল রিয়া। কিছুতেই বুঝতে পারছিল না ওষুধের এই অবস্থা কে করলো। ঘরে মাত্র দুটো মানুষ, তার মধ্যে রবি একদমই বিছানা ছেড়ে উঠতে পারছে না। তাহলে এই কাজটা কে করলো? যেহেতু রবির শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই এই কথাটাকেও গোপন করে গেছিল রিয়া, যাতে রবি অযথা চিন্তা না করে। এরপরে রিয়ার মা কলকাতা থেকে ওদের বাড়িতে এসেছিল কয়েকদিন থাকবে বলে। একদিন রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে রিয়া আর রবি তাদের বেডরুমে শুয়ে পড়েছিল, আর রিয়ার মা ছিল তাদের পাশের রুমে। বিছানায় শুয়ে শুয়ে রিয়া মোবাইল ঘাঁটছিল আর রবির সাথে কথা বলছিল। কথা বলতে বলতে বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পর রবি ঘুমিয়ে পড়ে। রিয়া তখনও মোবাইল দেখছিল। রাত তখন অনেকটা হয়ে গেছে। এবার ঘুমাবে বলে মোবাইল থেকে চোখ সরালো রিয়া আর ওয়াশরুমে যাবে বলে বিছানায় উঠে বসলো। ও স্পষ্ট দেখতে পেল ওয়াশরুম থেকে কেউ একজন বেরিয়ে পাশের রুমের দিকে এগিয়ে গেল। ও ভাবল হয়তো ওর মা ওয়াশরুমে গেছিল। এরপর ও ওয়াশরুমের দিকে এগিয়ে গেল, কিন্তু ওয়াশরুমে গিয়ে দেখল ওয়াশরুম একদম শুকনো, ফ্লোরে এক ফোঁটা জলও পড়ে নেই। একটু চিন্তা করে ও এবার ওর মায়ের রুমের দিকে এগিয়ে গেল। গিয়ে দেখল লাইট বন্ধ করে ওর মা অঘোরে ঘুমোচ্ছে। এরপর থেকে রিয়া আর রবি এই ছোট ছোট ব্যাপারগুলোকে গুরুত্ব দিতে শুরু করলো, কারণ দিনের পর দিন এই ক্রিপি ইনসিডেন্টগুলো বেড়েই যাচ্ছিল। এর এক মাস পরে হঠাৎ করে রবির অফিস থেকে অর্ডার এলো যে কয়েকদিনের জন্য ওকে বাঁকুড়ায় গিয়ে থাকতে হবে। সেই সময় রিয়াকে ওই বাড়িতে একাই থাকতে হয়েছিল। সারাদিন ও একাই থাকতো, কিন্তু রাত্রেবেলা
ওর ননদ অর্থাৎ রবির বোন ওদের বাড়িতে আসতো থাকার জন্য। সেদিন রাত্রে ডিনারের পরে রিয়া আর রবির বোন ওদের বেডরুমে ঘুমিয়ে পড়েছিল। অঘোরে ঘুমোচ্ছিল দুজনে। হঠাৎ করে রিয়ার নাকে এলো এক মাংস পোড়ার গন্ধ। সে অদ্ভুত এবং অসহ্য সেই গন্ধ। ওর এতটাই গন্ধ লাগছিল যে হঠাৎ করে রিয়ার ঘুম ভেঙে গেল এবং ভয়ে ও এদিক ওদিক তাকাতে শুরু করলো। ও বোঝার চেষ্টা করছিল যে এই গন্ধটা আসছে কোথা থেকে, কিন্তু ও কিছুতেই বুঝতে পারছিল না এত রাত্রে এই মাংস পোড়া গন্ধটা আসছে কোথা থেকে। পরের দিন যে ঘটনাটা ঘটেছিল সেটা রবির বোনের সাথে ঘটেছিল। রাত্রেবেলা ও যখন রিয়ার পাশে ঘুমিয়েছিল, মাঝরাত্রে হঠাৎ করে কেমন একটা অস্বস্তি হলো ওর। ও অনুভব করলো ওর মুখের ওপর কারো নিঃশ্বাস পড়ছে। ও ধর্মড়িয়ে উঠে বসলো ঘুমের থেকে। ও এদিক ওদিক তাকিয়ে দেখার চেষ্টা করলো ঘরে কেউ আছে কিনা, কিন্তু না, সেখানে কেউ ছিল না। তাই ও আবার শুয়ে পড়ল এবং চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। কিন্তু যখনই ও আবার চোখ বন্ধ করলো, ও আবার অনুভব করলো কারো একজনের নিঃশ্বাসের হাওয়া ওর মুখের ওপর পড়ছে। এই ঘটনার পরে ওরা কিন্তু এবার সত্যি ভয় পাওয়া শুরু করেছিল। এর মধ্যেই একদিন দুপুরবেলা যখন পুরো বাড়িতে কেউ ছিল না, অর্থাৎ নিচের তলার বাড়িওয়ালা এবং দোতলার ভাড়াটিয়া কেউ ছিল না, দুপুরবেলা রিয়া পুরো বাড়িতে একা ছিল। বিল্ডিং এর গেট নিচে বন্ধ ছিল এবং ওদের রুমের দরজাও বন্ধ ছিল। ও ওয়াশরুমে তখন স্নান করছিল। স্নান করতে করতে ও হঠাৎ শুনতে পেল ওয়াশরুমের দরজা কেউ নক করছে। ও প্রচন্ড পরিমাণে ঘাবড়ে ওঠে এবং খুবই ভয় পেয়ে যায়। ও ধীরে ধীরে দরজা খুলে ও দেখার চেষ্টা করলো কেউ আছে কিনা, কিন্তু না, কেউ ছিল না। এই ঘটনার পরে এবার আর ওই বাড়িতে একা থাকার সাহস রিয়া আর করতে পারেনি। ও সেই দিনই কলকাতায় চলে আসে ওর বাপের বাড়িতে। এক সপ্তাহ পর যখন রবি বাঁকুড়া থেকে ফিরেছিল, সেই সময় রিয়াও কলকাতা থেকে ফিরেছিল ওদের ওই ভাড়া বাড়িতে। তখন ওরা মোটামুটি আলোচনা করে ডিসাইড করেই নিয়েছিল এই বাড়িতে আর থাকা যাবে না, খুব শিগগিরই নতুন ঘর দেখে ওদের শিফট করতে হবে। কিন্তু শেষবারের মতো যে ঘটনাটা ঘটেছিল সেটা কোনোভাবেই এক্সপেক্ট করেনি রিয়া আর রবি। একদিন দুপুরবেলা ওয়াশরুমে স্নান করছিল রিয়া। স্নান করতে করতে ও স্পষ্ট অনুভব করলো ওর গায়ের সাথে কারো গা টাচ হয়েছে। সাথে সাথে মারাত্মকভাবে চিৎকার করে ওঠে রিয়া এবং কোন রকমে ওয়াশরুমের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। ভয়ে আতঙ্কে ও কাঁদতে শুরু করে। রবি এসে ওকে সামলেছিল সেই সময়। তারপরে ওরা আর দেরি করেনি, ওই বাড়িটা ছেড়ে দিয়ে ওখান থেকে অন্য কোথাও ভাড়া চলে গেছিল। যাওয়ার সময় বাড়ি ছাড়ার পরে ওরা পাড়া প্রতিবেশীর কাছ থেকে বেশ কিছু কথা শুনেছিল যে ওই বাড়িতে সত্যি কোনো প্রবলেম আছে। এর আগে যারা ভাড়া ছিল তারাও এরকম প্যারানর্মাল কিছু অ্যাক্টিভিটি ফিল করেছিল। তাই কেউ 2 মাস অথবা 3 মাস তার বেশি ওই বাড়িতে কোনো দিন টিকতে পারতো না।
ওদের আগে যে ভদ্রলোক ছিলেন সে পুলিশে চাকরি করত, তারাও বড় জোর 6 মাস ওই বাড়িতে ভাড়া ছিল, তারপরে বাড়ি ছেড়ে চলে গেছিল। দোতলার ভাড়াটিয়ারাও জানিয়েছিল যে যখন ওই রুম খালি থাকতো তখন মাঝে মধ্যে উপরের ঘর থেকে মিক্সার গ্রাইন্ডারের আওয়াজ আসতো। কিন্তু এই সব ঘটনা ওদের আগে কেউ জানায়নি। বাড়ি ছেড়ে দেওয়ার পরে রবি চেষ্টা করেছিল যে এই সব ঘটনার পিছনে কি কারণ থাকতে পারে সেটা জানা, কিন্তু ওই বাড়ির সম্বন্ধে কোনো দুর্ঘটনার কথা ওরা জানতে পারে। তবে এটা শুনেছিল ওই বাড়ির যে ল্যান্ডলর্ড তার মা এই বাড়িটাকে খুব ভালোবাসতো। তার 2 ছেলে তাকে বারে বারে কলকাতায় নিয়ে যাওয়ার চেষ্টা করলেও সে কোনোদিনও ওই বাড়ি ছেড়ে যাওয়ার কথা চিন্তাই করেনি। ওই মহিলা মারা যাওয়ার পরে 3 তলার ঘরে যারা ভাড়া আসতো তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম অস্বাভাবিক কিছু ঘটনা এবং অনুভূতি অনুভব করত। তো আজকের গল্প এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। ধন্যবাদ, ভালো থাকবেন।